প্রাথমিক পুলিশের কাছে বক্তব্য আর বিজ্ঞ আদালতে যে বক্তব্য দিয়েছে এটাতে আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে আমাদের কাছে। নানা সমালোচনা ও বিতর্কের পর রংপুরে 4 হত্যাকাণ্ডের মামলার অগ্রগতি নিয়ে আবারও গণমাধ্যমের সামনে হাজির রংপুর মেট্রোপলিটন পুলিশ। কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। দ্বিতীয়বার সংবাদ সম্মেলনে নতুন তথ্য উত্থাপন করেছে পুলিশ। একই সঙ্গে প্রথম ও দ্বিতীয়বার করা সংবাদ সম্মেলনে পুলিশের দেয়া বক্তব্যে উঠে আসে বেশ কিছু অসঙ্গতি। দুইটা ছাদ পাশাপাশি, দূরত্ব 2 থেকে 2.5 ফিট। গণপতি স্যারের বাসার ছাদে পানির ট্যাঙ্কির আড়ালে বসে দুইজন ইয়াবা খাওয়া শুরু করে। ইয়াবা খেতে খেতে ভোরের আলো ফুটে যায়। সেদিন 9টা ইয়াবা সেবন করেছিলাম। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দাবি, গ্রেফতারকৃতরা পুলিশের কাছে রাতে হত্যার কথা বললেও আদালতে বলেছে ভোরে ঘটেছে হত্যাকাণ্ড। প্রথমে গণপতি চক্রবর্তী, পরে স্ত্রী ও কন্যাকে একসঙ্গে হত্যা করা হয়। শিশু আয়ুষ দেখে ফেললে তাকেও হত্যা করা হয়। এছাড়া জমিজমার বিরোধ সহ আদালতে নানান নতুন তথ্য দিয়েছে বলে দাবি পুলিশের। তাদের প্রাথমিক পুলিশের কাছে বক্তব্য আর বিজ্ঞ আদালতে যে বক্তব্য দিয়েছে এটাতে আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে আমাদের কাছে। ময়নাতদন্তের যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে 4 জনকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টা ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে। সিদ্ধার্থ দাসের বক্তব্যে কোর্টের জবানবন্দিতে একটা কথা উঠে এসেছে, তার পূর্বপুরুষদের জমি এরা কিনেছিল। সবাই টাকা যেটা পাওয়ার কথা তাদের অংশীদাররা ওই টাকাটা পায় না। আনুপাতিক হারে তাদের যে ইয়েটা আছে শরিকরা, এটা তারা টাকাটা পায় না। তাদের এটা নিয়ে একটা মনের মধ্যে একটা ক্ষোভ থাকতে পারে। আরেকটা হলো গণপতি স্যারদের ফ্যামিলির সাথে ওটা মাসুয়াপাড়া, বেশিরভাগ লোক হলো দাস বংশের, আর স্যাররা হলেন ব্রাহ্মণের জাত। সেখানে একটু ব্যবধান ছিল। সংবাদ সম্মেলনে আসামিদের ডোপ টেস্ট ও ডিএনএ পরীক্ষার কথা বলার পর নিজের বদলি হওয়ার বিষয়টি পরিষ্কার করেন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। পরে সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর না দিয়েই উঠে যান তিনি। আমাদের যে 2 জন অভিযুক্ত অ্যারেস্ট আছে, সিদ্ধার্থ দাস, মুগ্ধ দাস, তাদের ডোপ টেস্টের প্রক্রিয়া, ডিএনএ স্যাম্পলের প্রক্রিয়া, এগুলা আমাদের আন্ডার প্রসেস। এই ঘটনাটা ঘটে গত 21 তারিখ রাতে, মামলাটা হয় 23 তারিখ। তো এর আগে আমার বদলি হয়ে আছে আরও 10 দিন আগে, এই মাসের 12 তারিখে, 12ই আগস্ট। এদিকে বুধবার রাতে স্ত্রী ও সন্তানসহ নিহত গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদ পানি দিয়ে ধুয়ে আলামত ধ্বংসের অভিযোগ তুলেছেন আসামির স্বজনরা। তবে পুলিশের দাবি, ছাদ ধুয়ে ফেলার জন্য নয়, বরং ভুল করে মোটরের সুইচ চালু হওয়ায় ট্যাঙ্ক উপচে পানি পড়ে ছাদ ভিজে যায়। আগে মোটর ছাড়ি দিয়ে আগে পুরো বাড়ির মানে ওরা কি সবুজ মানে এগুলো মিশাই দিতেছে নাকি? আমার ভাইটা কি ফাঁসাইতে চাইতেছে এরা, নাকি আমার ভাইটাকে মারি ফেলাইতে চাইতেছে? এটা ভুলবশত, কারণ এইখানে যে সকল পুলিশ সদস্য ডিউটিতে আছে কেউই এই বাড়ির সুইচ টুইচ এগুলো চেনে না। তারা ভুলবশত এই মোটরটা ছেড়েছিল, পরবর্তীতে যখন ওভারফ্লো হয় তখন বন্ধ করে দিচ্ছে। আলামত নষ্টের যে অভিযোগ, এটা একদম অবান্তর, ভিত্তিহীন, অসত্য। গেল কয়েকদিন ধরে আগামী চক্রবর্তীর একটি এসএমএস ঘিরে আলোচনা চলছিল। ঘটনার দিন ভোর 5:50 তার বান্ধবীকে বিদ্যুৎ নেই জানিয়ে মেসেজ পাঠান। রংপুর আদালতের আইনজীবীরা বলছেন, মোবাইলে এসএমএস নিয়ে বিতর্ক থেকে বাঁচতেই নতুন করে সংবাদ সম্মেলন করেছে পুলিশ। মামলার চার্জশিট জমা দেওয়ার আগে আদালতের জবানবন্দি গণমাধ্যমে প্রকাশের এখতিয়ার নেই বলেও জানান এই আইনজীবী। আজকে কিন্তু আমরা নতুন গল্প শুনছি, রাত পেরিয়ে দিনের আলোর গল্প। হয়তো আগমনী চক্রবর্তীর বান্ধবীর সেই এসএমএস সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন তৈরি না করলে তড়িঘড়ি করে হয়তো পুলিশের তরফ থেকে এই সংবাদ সম্মেলনেরও প্রয়োজন হতো না। আরেকটি বিষয় হচ্ছে, আসামি দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে যে 164 ধারায় জবানবন্দি দেয়, সেটি কিন্তু মামলার বিচারিক কাজের গুরুত্বপূর্ণ একটি নথি। এটি কিন্তু জনসম্মুখে কিংবা গণমাধ্যমের সামনে উপস্থাপন করা আইনের পরিপন্থী, যে কাজটি আজকে পুলিশের তরফ থেকে করা হলো। রংপুরের 4 হত্যাকাণ্ডে এখন পর্যন্ত 2 জনকে গ্রেফতার ও 2 জনের জবানবন্দি নেওয়া হয়েছে।